আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের অনেকেই নিশ্চিতভাবে জানেন না যে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, আনিস ভাইকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যার কিছু পরেই তাকে ডিবির সদস্যরা নিয়ে যান। তিনি নিয়মিত জিম করেন, আপনারা জানেন। যেখানে জিম করেন সেখান থেকে আমি যতদূর জানতে পেরেছি তাকে নিয়ে যাওয়া হয়, এবং যতক্ষণে এই ভিডিওটি রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হয়নি। আমরা নিশ্চিত নই যে তার নামে এখনো পর্যন্ত কোনো মামলা দেয়া হয়েছে কিনা। মামলা কথা এই কারণেই বলছি যে যেহেতু ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, খুব স্বাভাবিক মামলাটা দেওয়াই স্বাভাবিক। কি সে মামলা দেবে, কোন আইন মামলা দেবে আমরা জানি না। যদি দিয়ে থাকে আবার ছেড়েও দিতে পারে। প্রশ্ন হচ্ছে যে যদি কেউ বলে থাকেন, দাবি করে থাকেন না তাকে নর্মাল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য কেন একজন সিনিয়র সাংবাদিককে ডিবি অফিসে নিয়ে যাওয়া হবে? আনিস আলমগীর সাংবাদিকতায় আমার চেয়ে অভিজ্ঞ এবং বেশ সিনিয়র। তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন ছোট ভাই হিসেবে। আমি তাকে যতদূর জানি, এবং আপনারা সবাই নিশ্চিতভাবে জানেন যে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ, এবং যে কোনো বিষয়ে তিনি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। যা বিশ্বাস করেন সেটাই বলেন। কি এমন সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আমরা জানি না। কোনো নির্দিষ্ট অভিযোগ না থাকলেও যে এই দেশে অনেক কিছু হয় তার প্রমাণ তো আপনারা অনেক কিছুতেই পেয়েছেন। সেটা শুধু এই সরকারের আমলে তা নিশ্চয়ই বলবো না, প্রতিটি সরকারের আমলে এগুলো হয়ে আসছে, এবং আমার মনে হয় এই সরকারের সময় আরো বেশি হচ্ছে। আমি যদি নিজের উদাহরণটা দিই, গত 28শে আগস্ট আপনারা জানেন যে 71 মঞ্চের একটি অনুষ্ঠান ছিল, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ে আলোচনা। সেখানে আমি ইনভাইটেড গেস্ট হিসেবে গিয়েছিলাম, একজন সাংবাদিক হিসেবে গিয়েছিলাম। আমাদের কজনকে আটক করা হলো, তার আগে মব ক্রিয়েট করা হলো। আমি ফোন দিয়েছিলাম পুলিশকে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, অথচ পুলিশ আমাদেরকে ঠিকই নিয়ে গেল নিরাপত্তা দেওয়ার নাম করে দুপুর 12:30টার দিকে। 28শে আগস্ট রাত 10টা পর্যন্ত আমাদেরকে বসিয়ে রেখে পরবর্তীতে মামলা দেওয়া হলো। মামলা দেওয়া হলো কিসে? সন্ত্রাস বিরোধী আইনে। এবং পরবর্তীতে আইনজীবীদের, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আর্গুমেন্টে তুলে ধরা হয় যে সরকার উৎখাতের ষড়যন্ত্রে আমরা নাকি সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নিচ্ছিলাম। নানান ধরনের অভিযোগ তো দাঁড় করাতে সময় লাগে না, তাই না? তো সাংবাদিক আনিস আলমগীরকে যদি জিজ্ঞাসাবাদ করতেই হয়, তিনি যেখানে জিম করছিলেন সেখানে বসেই কিছু জিজ্ঞাসা করলে করতে পারত ডিবি থেকে। কেন ডিবিতে নিয়ে যাওয়া হলো? এবং নিশ্চয়ই এই বিষয়টি এই সময় এসে খুব লক্ষ্য করছেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে আমরা হাতে গোনা কিছু মানুষ বেশ সোচ্চার রয়েছি, অন্তত গণমাধ্যমে তাদেরকে নানানভাবে ট্যাগিং করা হচ্ছে। আমি যদি বলি, সাংবাদিক মাসুদ কামাল, গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, আমাকে সহ এরকম বেশ কয়েকজনকে নানানভাবে ট্যাগিং করা হচ্ছে। এবং বিশেষ করে মাসুদ কামাল, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, এম এ আজিজ, আমাকে ফ্যাসিবাদের দোষর হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর আগে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, তার আগে ফ্যাসিস্টের দোষর উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে আমাকে তো দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বানানো হলো। আনিস আলমগীরকেও কি ঠিক একইভাবে একই ধরনের কোনো মামলায় দেয়া হবে? আমরা জানি না, না জেনে কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু আমরা তার কোনো খবর পাইনি এখনো পর্যন্ত, নানান ধরনের আশঙ্কা কাজ করতে পারে। আমি যখন খবরটি একটা বিশ্বস্ত মাধ্যমে শুনলাম সন্ধ্যার কিছু পরে যে আনিস ভাইকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমি সরাসরি তার ফোনে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছি। হোয়াটসঅ্যাপে পাচ্ছিলাম না, ডিরেক্ট ফোন দিয়েছি। আনিস ভাই রিসিভ করে শুধুমাত্র 2-3 সেকেন্ডের জন্য রিসিভ করে বললেন যে পান্না আমি ডিবি অফিসে।
এরপরে আর কোনো ধরনের যোগাযোগ আমরা আসলে করতে পারছি না। ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সময়টি নাকি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকতার সর্বোৎকৃষ্ট সময়। সাংবাদিকরা নাকি এখন এই মুহূর্তে অবাধ তথ্য প্রবাহ করতে পারছে, অবাধ স্বাধীনতা ভোগ করতে পারছে। এগুলো কি তার নমুনা? এবং আমাকে নিয়ে যেমন নানান ধরনের কন্টেন্ট করা হয়েছে, সরকার পক্ষের বিভিন্ন লোকজন এগুলো করেছে, কন্টেন্ট তৈরি করেছে, ইউটিউবে ফেসবুকে লেখালেখি করেছে যে মঞ্জুর আলম পান্নার সম্পত্তির হিসাব নেওয়া হোক, তিনি রয়ের এজেন্ট কিনা, তাকে আটক করা হোক, অ্যারেস্ট করা হোক। আমাকে তো অ্যারেস্ট করা হয়েছিল এবং নিশ্চয়ই এটুকুও জানেন যে প্রায় 3.5 মাস সময় আমাকে জেলখানে থাকতে হয়েছে। ঠিক একইভাবে মাসুদ কামাল, আনিস আলমগীর, আব্দুল তুষার, এম এ আজিজ, মাহবুব কামাল, তাদের বিরুদ্ধে এক শ্রেণী মানুষ এইভাবে বলা বলি করছেন, নানানভাবে দাবি তুলছেন যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদের কাছ থেকে সম্পত্তির হিসাব নেওয়া হোক, তারা রয়ের এজেন্ট। কি শুরু হয়েছে এগুলা? কতদিন চলবে? ঠিক আওয়ামী লীগের সময়ও আমাদের কিছু মানুষকে, কিছু সাংবাদিককে এভাবে ট্যাগিং করা হয়েছিল বিএনপি জামাতের দালাল হিসেবে, এবং সেই কাজটি এখন বেড়েছে আরো কয়েক গুণ মাত্রায়। ইতিহাসের সর্বোৎকৃষ্ট সময় নাকি এখন সাংবাদিকদের জন্য। আওয়ামী লীগ তো দলীয় সরকার ছিল। আমি এই কারণে বারবার বলার চেষ্টা করছি যে আওয়ামী লীগের চেয়ে কয়েক গুণ মাত্রা এই মুহূর্তে বেড়ে গেছে। তখন অন্তত এরকম দাবি তোলা হয়নি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে কিংবা ফেসবুকে লেখালেখির মাধ্যমে যে আমাদেরকে আটক করা হোক, আমাদের সম্পত্তির হিসাব নেওয়া হোক। এমনকি মবের ভয়ও দেখানো হচ্ছে। মজার কথা হচ্ছে, যারা মবকে প্রশ্রয় দিয়েছেন, যারা মবকে এইভাবে অভিহিত করার চেষ্টা করেছেন যে এগুলো মব নয়, এগুলো আওয়ামী লীগ সরকারের সময় মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, তাদের অনেকে আবার এখন মবের শিকার হচ্ছে। এই উদাহরণটি বাস্তব। এই উদাহরণটি এ কারণেই দিলাম যে আমরা যে যতটুকু করব প্রকৃতি ঠিক ততটুকুই ফিরিয়ে দেয়। এবং এই কথা তো সত্য যে যুগে যুগে সাংবাদিকদের উপর নির্যাতন করে অথবা সাধারণ মানুষের উপরে জুলুম চালিয়ে, নির্যাতন চালিয়ে কোনো সরকার তো রক্ষা পায়নি। প্রত্যেককেই তার পাওনাটা বুঝে নিতে হয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সরকার তো আর 2 মাস 2.5 মাস আছে, তাই না? প্রশ্নটা হচ্ছে এই যে সত্যি সত্যিই যদি নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে থাকে, তাহলে সরকার এতটা অ্যাগ্রেসিভ হবে কেন? সরকারের প্রশাসন এতটা আক্রমণাত্মক হবে কেন সাংবাদিকদের উপরে? তাদের তো এটুকু মনে করা উচিত যে আমরা ভাই মানে একটু সহজ সরল ভাবে, একটু শান্তিপ্রিয় পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে একটা নির্বাচন দিয়ে চলে যায়। সমালোচনা তো সবাই করতেই পারে, সমালোচনা করুক, আমরা শুনলাম না। যেটুকু গঠনমূলক সমালোচনা সেটুকু আমরা কানে নিলাম। কিন্তু এই ধরনের রাষ্ট্রীয় খড়গ, রাষ্ট্রযন্ত্রের খড়গ কেন নেমে আসবে সাংবাদিকদের উপরে? আমরা আশা করছি সাংবাদিক আনিস আলমগীরকে খুব সহজেই ছেড়ে দেওয়া হবে। ভালো থাকুন।